বুঝি আওয়ামী লীগ কি আওয়ামী লীগ? এটা তো এখন আজিদার বেনজিরের আওয়ামী লীগ। তো এই যে দেখুন একজন একজন আওয়ামী লীগের নেতা, তার উপলব্ধিটা এই হয়েছে যে একজন সে রাস্তা থেকে চলে গেছে। এই চ্যালেঞ্জটা হচ্ছে যে এই 53 বছরে আমাদের যে সমস্ত অর্জন ছিল, সমস্ত অর্জনগুলোকে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। কালকে একটা সামাজিক অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে আমার এক পুরনো ইউনিভার্সিটির বন্ধুর সঙ্গে আমার দেখা হলো। আমি নাম বলবো না তার, আপনারা অনেকে চিনে ফেলতে পারেন তাকে। তো সে এখন রাজনীতি থেকে দূরে আছে। সে তো ছাত্রলীগের নেতা ছিল, পরবর্তীকালে সে আওয়ামী লীগও করেছে, এমপিও হয়েছে, কিন্তু এখন প্রায় 10-12 বছর ধরে সে রাজনীতির কাছাকাছি নেই। আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি রাজনীতি করছো না কেন? তো বলে যে কোন রাজনীতি করবো? আমি করবা? বুঝি আওয়ামী লীগ কি আওয়ামী লীগ? এটা তো এখন আজিদার বেনজিরের আওয়ামী লীগ। তো এই যে দেখুন একজন একজন আওয়ামী লীগের নেতা, তার উপলব্ধিটা এই হয়েছে যে একজন সে রাস্তা থেকে চলে গেছে। এটাই বাস্তবতা। আজকে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ নেই যে আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রাম করেছিল। এই আওয়ামী লীগ নেই যে আওয়ামী লীগ আমাদের সঙ্গে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছিল, লড়াই করেছিল। এই আওয়ামী লীগ ক্ষমতায় যখনই আসে তখনই তাদের কেমিস্ট্রিতে পরিবর্তন শুরু হয়। এই পরিবর্তনটা হচ্ছে তখন তারা ওই সর্বগ্রাসী হয়ে যাওয়া শুরু করে। শেখ মুজিবুর রহমান নিজেই বলেছিলেন ওই সময় যে সবাই পায় সোনার খনি আর আমি পাই চোরের খনি, বলেছিলেন না? চোরের খনি সব দিকে। এবং কম্বল এসেছিল, বলছে আমার কম্বলটা কোথায়? আমার কম্বলটা চুরি করে নিয়ে গেছে চোরের দল। চোরের দল। তো বন্ধুগণ, এদের সম্পর্কে বলতে গেলে দীর্ঘ সময় বলতে হবে। এখন যেটা প্রয়োজন, সবচেয়ে বড় বেশি যেটা প্রয়োজন, আমি সেই কথাটা বলে শেষ করব, যে এরা পরিকল্পিতভাবে, সচেতনভাবে বাংলাদেশকে একটা নতজানু ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়, ফেইল্ড স্টেট করতে চায়, যেটা জিয়া রহমান সাহেব রুখে দিয়েছিলেন 1975 সালের পরে। তার সেই অসাধারণ মেধাবী, সততা, যোগ্যতার যে নেতৃত্ব, সেই নেতৃত্ব দিয়ে সেই ব্যর্থ রাষ্ট্রে আবার তারা পরিণত করতে চায়। অনেকে বলবে এত উন্নয়ন করছে, মেগা প্রজেক্ট হচ্ছে, এত ফ্লাইওভার, সবকিছু, কিন্তু সেই সঙ্গে যে এই ফ্লাইওভার, মেগা প্রজেক্ট থেকে তারা কত মেগা পাচার করেছে, চুরি করেছে। একই সঙ্গে আমার সাধারণ মানুষের, গ্রামের মানুষের কি উপকারটা হয়েছে? এমন উন্নয়ন করেছে যে ঢাকা শহরে এখন আর লোক থাকতে পারছে না, তারা চলে যাচ্ছে গ্রামে। কিছুক্ষণ আগে দুদু সাহেবকে বলছিলাম যে গ্রামে কিন্তু একটা মানুষ ফিরে যাচ্ছে। দুর্ভাগ্য, গ্রামে ফিরে গিয়েও কিন্তু তার কোনো কর্মসংস্থান নাই, কাজ পাচ্ছে না। কোথায় কাজ পাবে? সেখানে তো কোনো কাজ নাই, সেখানেও কোনো কাজ নাই। রাস্তাঘাটগুলো যদি আপনি দেখেন, এমনকি জেলা হেডকোয়ার্টারের রাস্তা যদি দেখেন, সেই রাস্তাঘাটগুলোতে আপনি চলতে পারবেন না। আজকে এমন একটা অবস্থা হয়েছে যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার একেবারে শেষ পর্যায়ে গিয়ে পৌঁছেছে। ইনফ্লেশন, বাজেট দিয়েছে, এটা নিয়ে অনেক কথা হয়েছে। সম্পূর্ণ বাজেটটাই হচ্ছে তাদের উৎপাটের বাজেট। এই ইনফ্লেশন আজকে অনেক পর্যায়ে গেছে, মানুষের সবকিছু ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। বিচার নাই, কোথাও কোনো আপনি ব্যবসা করতে গেলে তার কোনো সুযোগ পাবেন না, এবং সে টাকা দিতে হবে, টাকা ছাড়া কেউ কোনো কথা বলে না, ঘুষ ছাড়া কথা বলে না। শিক্ষা ব্যবস্থায় দেখুন, আজকে ছেলেরা আবার আসে নেমেছে, ছাত্ররা। কেন? কারণ তাদের যে আন্দোলন, সেই আন্দোলনটাকে তারা সামনের দিকে নিতে চাইছিল, সেটাকে নিয়ে আমাদের সমস্যা তৈরি হচ্ছে। আমাদের সবচেয়ে বড় যে জিনিসটা কি, যে আমাদের যে গণতান্ত্রিক অধিকার, আমাদের যে নেতা নির্বাচিত প্রতিনিধি নির্বাচন করবার যে ভোটের অধিকার, সেই ভোটের অধিকারটাকে তারা কেড়ে নিয়েছে। কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। কেউ লিখতে পারে না, কেউ বলতে পারে না, খুব সাবধানে বলতে। দুদু সাহেবরা, আপনার খুবই, আপনার প্রায় আপনার টক শো করেন, সেই টক শো করেও কিন্তু একটা জায়গায় তাদেরকে সাবধানে থাকতে হয়। তারা বলে দেয় যে ভাই এইটা একটু অ্যাভয়েড করবেন, তাই না? বলে দেয়, যারা আপনার অ্যাঙ্কর আছে বা আপনার কর্তৃপক্ষ তারা বলে দেয় যে এটা নিয়ে বলবেন না, আলোচনা করবেন না। কনস্টিটিউশনটাকে ছিঁড়ে কেটে শেষ করে দিয়েছে। 3টা অনুচ্ছেদ রেখেছে যে সেখানে শেখ মুজিবুর রহমান সাহেবকে, তার পরিবার সম্পর্কে কিছু বলা যাবে না, ওটা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ হবে। পৃথিবীতে এমন কোনো কনস্টিটিউশন আছে
যে এই ধরনের যে নাকি পরিবর্তনই করা যাবে না কোনোদিন নাই। আজকে গোটা পরিবার, দল এবং ব্যক্তিকে নিয়ে তারা এই দেশে একটা পুরোপুরি একটা আপনার ফ্যাসিবাদ কায়েম করেছে, যে ফ্যাসিবাদের ফলে আজকে আমরা নির্যাতিত নিপীড়িত হচ্ছি। এখন আমাদের একমাত্র লক্ষ্য যেমন করে হোক এই ভয়াবহ দানবকে সরিয়ে ফেলতে হবে, এবং সেই পথ একটাই, সেটা হচ্ছে জনগণকে সংগঠিত করে আমাদেরকে আন্দোলন আরো তীব্র করতে হবে এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে এদেরকে পরাজিত করতে হবে। আজকে দেখুন, আমাকে আমার সাংবাদিক বন্ধু চিরকুট পাঠিয়েছেন যে ভারতের নতুন সরকার সম্পর্কে কিছু বলার জন্য। আমি ভারতের নতুন সরকার সম্পর্কে আমার বলার একটাই, ভারত আমাদের প্রতিবেশী দেশ, নিঃসন্দেহে আমাদের অত্যন্ত প্রভাবশালী প্রতিবেশী দেশ। আমরা ভারতের নতুন সরকারের কাছে একটাই আশা করব যে তার দেশে যেভাবে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে, এখনো তাদের নির্বাচন কমিশন যেভাবে স্বাধীনভাবে কাজ করতে পারে, তাদের বিচার বিভাগ যেভাবে কাজ করতে পারে, আমরা এই দেশের মানুষের 1971 সালে সেই লক্ষ্যেই আমরা যুদ্ধ করেছিলাম, সেই লক্ষ্যেই আমরা এখানে কাজ করে আমরা গণতন্ত্রকে সেইভাবে প্রতিষ্ঠা করতে চাই। আমাদের যেটা প্রত্যাশা, যে ভারতের সরকার জনগণের যে প্রত্যাশা বাংলাদেশের মানুষের, সেই প্রত্যাশাকে তারা মর্যাদা দেবেন এবং সেইভাবেই তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবেন। আমি বক্তব্য শেষ করব। আমাদের কৃষক দলের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি, কারণ কৃষক দল এমন একটা দল যা প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব তৈরি করেছিলেন, প্রতিষ্ঠা করেছেন এই জন্যে যে এই দলটা একেবারে বাংলাদেশের মানুষের, তৃণমূল মানুষের সঙ্গে জড়িত। আমাদের দেশের এখনো শতকরা প্রায় 40% লোক কৃষির সঙ্গে জড়িত আছে। এমনি অনেক আপনার পরিবর্তন হচ্ছে কৃষিতে। কৃষকরা আর থাকতে পারছে না, প্রান্তিক কৃষকেরা পারছেই না, তারা কৃষি ছেড়ে দিয়ে আপনার ওই ঠেলা গাড়ি চালায় বা অন্যান্য পেশায় চলে গেছে। এমনকি যারা আপনার কৃষক, যাদের জমি আছে, তারাও টাকার অভাবে এবং পণ্যের ন্যায্য মূল্য না পেয়ে তারা কিন্তু কৃষি কাজ করতে পারছে না। ব্যবসায়ীরা চলে যাচ্ছে, গিয়ে জমি লিজ নিচ্ছে। কি সঠিক কিনা বলেন? জমি লিজ নিয়ে নেয়, এখন লিজ নিয়ে তারা সেখানে চাষাবাদ করছে, করে আপনার সেটাকে ব্যবসায়িক কারণে কমার্শিয়াল এগ্রিকালচার করে তারা সেটা মুনাফা নিয়ে আবার চলে আসছে ঢাকা। বড় বড় কোম্পানিগুলো সব নেমেছে, তারাই কাজ করছে। কিন্তু আমার যে মূল কৃষক, সেই কৃষক কিন্তু আর কৃষি থাকতে পারছে না, তার টাকা সেই সব উপায় নেই। এই বিষয়গুলোকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। কৃষক দলকে একেবারে তৃণমূল পর্যায়ে চলে যেতে হবে, তাদেরকে কৃষকদেরকে সংগঠিত করলেই তো আমরা আপনার জয়ী হব।